হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি কথা মতন দ্বিতীয় ভিডিও, যেটা হচ্ছে ক্লাস 10-এর কোন কোন টপিকগুলো আছে এবং কোন কোন টপিকগুলো ডেমো ক্লাসের জন্য তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে প্রপার ইন্ট্রোডাকশন, প্রপারলি তোমরা সেটাকে ডেলিভার করতে পারবে, কোন কোন টপিকগুলো হতে পারে, মানে ইন মাই অপিনিয়ন আমি সেগুলো তোমাদেরকে আজকে জানাবো। প্রথম কথা বলে রাখি, দশম শ্রেণী মানে ক্লাস 10-এ পাঠ্য বইয়ে যে সিলেবাসটা রয়েছে সেখানে অনেকগুলো টপিকই রয়েছে যে বেশ ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো যেতে পারে। ঠিক আছে, তাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি দুটো পার্টে এই ভিডিওটা কমপ্লিট করব। ঠিক আছে, তো প্রাথমিকভাবে আমি একটা পার্টকে কমপ্লিট করব এবং সেকেন্ড ভিডিওতে আমি তার পরের পার্টগুলো দেবো। আমি দেখছি যে কতটা করা যায়। তো আজকে আমি কি পড়াবো, মানে কি বলবো, যে ক্লাস 10-এর কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো ডেমোর জন্য খুব ভালো হতে পারে। ঠিক আছে, আমার ওপিনিয়নে বলছি, বিভিন্ন মানুষের ওপিনিয়ন চেঞ্জ হতে পারে, আমার ওপিনিয়নে কোনগুলো ভালো হতে পারে আমি সেগুলো বলবো। তাহলে চলো দেখি একটু সিলেবাসটাই কী আছে। দেখো, প্রথমে আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এখানে কি কি আছে? চলন আছে, গমন আছে, স্নায়ুতন্ত্র আছে এবং হরমোন আছে। উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন দুটোকেই ঢোকানো আছে। এবং স্নায়ুতন্ত্রে আমরা কিছু জিনিসের গঠন পাবো, যেমন বিশেষ করে চোখের গঠন এই সিলেবাসের মধ্যে এটা রয়েছে, এবং চোখ সম্পর্কে একটু সামান্য কিছু চোখের রোগ এবং অ্যাকোমোডেশন, মানে যেটাকে কি বলা হয়, উপযোজন, সেই জিনিসটাও একটু রয়েছে। ঠিক আছে, এরপর আছে জীবনের প্রবাহমানতায়। জীবনের প্রবাহমানতা নর্মালি কি আছে, এখানে আছে তোমাদের মানে কোষ কোষ বিভাজন, এবং সাথে আছে কি জনন, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে পুরো মেন্ডেলিয়ান জেনেটিক্সটা আছে, তার কিছু ডেভিয়েশন আছে এবং কিছু জিনগত রোগ আছে। মানে আমি বলে দিচ্ছি, তিনটে আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা হচ্ছে হিমোফিলিয়া এবং আরেকটা হচ্ছে তোমার বর্ণান্ধতা। এই তিনটার ইনহেরিটেন্স প্যাটার্ন মানে আছে সিলেবাসের মধ্যে। অভিব্যক্তি এবং অভিযোজন দুটোকে মিক্সড ওয়েতে দেওয়া আছে। অভিব্যক্তির মধ্যে যদিও অরিজিন অফ লাইফ আছে, এবং অভিযোজনটাকে মিক্সড ওয়েতে দেওয়া আছে, মানে প্রাণী এবং উদ্ভিদ অভিযোজনটাকে মিক্সড করে দেওয়া আছে। তোমরা আলাদা আলাদা করে নিতে পারো পড়ানোর জন্য। তারপরে আছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখানে একটু বাস্তুতন্ত্রের সামান্য আইডিয়া রয়েছে, নাইট্রোজেন সাইকেল রয়েছে, মানে বায়োজিওকেমিক্যাল সাইকেলের কনসেপ্টটা রয়েছে, এবং কিছু ইমার্জিং টপিক রয়েছে যেগুলো সম্পর্কে এখন বর্তমানে জানা দরকার, যেমন হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, ইউট্রফিকেশন, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আর তারপরে যে জিনিসগুলো আছে পুরোটাই কনজারভেশন বায়োলজি। আমি প্রথম কথা বলবো, কনজারভেশন বায়োলজিকে কেউ ডেমো ক্লাসের জন্য চুজ করবে না। হ্যাঁ, এমনি ঘটনা ঘটতেই পারে যে বায়োম্যাগনিফিকেশন নিয়ে বললাম, ইউট্রফিকেশন নিয়ে বললাম, এগুলো হতে পারে। তো চলো আমি দেখি যে, চলো তাইলে আমরা দেখি যে কি কি রয়েছে। ঠিক আছে, সিলেবাসটা পুরো ডিটেলে দেখবো। দেখো, প্রাথমিকভাবে যেটা রয়েছে উদ্ভিদের, আমি এখানে ইয়ে করছি, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। ঠিক আছে, এটার মধ্যে রয়েছে উদ্ভিদের চলন। আমি প্রাথমিকভাবে বলবো যে জীবের বৈশিষ্ট্যের গল্প আমাদের ক্লাস 9-এ দেওয়া আছে, যে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা জীব বলবো। তো আমরা সেখানে একটা বৈশিষ্ট্য পড়েছিলাম যে জীব উদ্দীপনা গ্রহণ করবে এবং উদ্দীপনায় সাড়া দেবে। তো সাড়া দেওয়ার পদ্ধতিটা হচ্ছে চলন। কিছু উন্নত জীব যারা চলনের সাথে সাথে গমনও দেখায়, কিন্তু যদি শর্ত বলি জীব হওয়ার জন্য কোন জিনিসটা দেখাতেই হবে, সেটা হচ্ছে চলন। উদ্ভিদও দেখায়, প্রাণীও দেখায়। তো উদ্ভিদের চলনটা এখানে বলা আছে। তো তাহলে তোমরা শুরু করবে কিন্তু এইভাবেই, যে এটা হচ্ছে জীব হওয়ার জন্য একটা প্রাইমারি ক্রাইটেরিয়া, যে সে উদ্দীপনা গ্রহণ করবে এবং উদ্দীপনায় সে সাড়া দেবে। সে সাড়া দেওয়ার একটা প্রকার হচ্ছে, একটা পদ্ধতি হচ্ছে কি চলন। সেই চলন সম্পর্কে কিছু কথা বলা আছে। ঠিক আছে, এখানে আপাতত শুধু উদ্ভিদ চলনটাকে পড়বে। যেমন কি দেখা আছে, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন। তোমরা এটাকে ডেমো হিসাবে চুজ করতে পারো, কিন্তু এটাকে ডেমো হিসাবে যদি চুজ করো তোমাকে, তাহলে ওই ট্রপিক চলনকেই তোমাকে আলটিমেটলি ব্যাখ্যা করতে হতে পারে। ঠিক আছে, মানে ব্যাখ্যা করতে হবে যে কিভাবে ফটোট্রপিজম হয়। ঠিক আছে, আরও ব্যাখ্যা করতে পারো তুমি জিওট্রপিজম, হাইড্রোট্রপিজমকেও তুমি ব্যাখ্যা করতে পারো, মানে পরীক্ষাটাকে ব্যাখ্যা করতে হবে, এবং সাথে অক্সিন হরমোনের ভূমিকাটা তোমাকে এখানে বলে যেতে হবে। কিন্তু তোমার উদ্ভিদ চলন যখন তুমি পড়াবে, তোমার প্রাথমিকভাবে চলনের ইন্ট্রোডাকশনটা কিন্তু যেটা হওয়া উচিত সেটা আমি বললাম, যেটা হচ্ছে জীবেদের বৈশিষ্ট্যের একটা প্রকার। জীবেদের যে বৈশিষ্ট্য আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম, যে জীব হওয়ার জন্য এই এই শর্তগুলো মেনে চলতে হবে কোনো একটা জিনিসকে, তবে সে জীব হবে। তো সেই একটা জিনিসের একটা নাম হলো কি বলো, চলন। চলনের দ্বারা সে নাকি উদ্দীপনায় সাড়া দেওয়ার যে পদ্ধতি, সেটার নাম নাকি চলন। মানে প্রত্যেকটা জীবকে তোমাকে চলন দেখাতেই হবে। সে গমন দেখাতেও পারে, নাও পারে, কিন্তু চলনটা ম্যান্ডেটরি, দেখাতেই হবে। তাহলে
চলনটা তোমরা এইভাবে শুরু করবে এবং বলবে যে আমরা প্রাথমিকভাবে আমাদের সিলেবাসে যেহেতু উদ্ভিদের চলন আছে, সেই উদ্ভিদের চলনটাকে আমরা পড়ব। আমি একটু চলে যাই, এরপরে নেই, কিন্তু আমরা পড়ব কোন জায়গায়, একদম এই পার্টে আছে দেখো। মানে কোন স্নায়ু স্নায়ু এসব বলার পর আমাদের এই পার্টে আছে, একটু দেখে নিচ্ছি। এই যে দেখো, এখানে রয়েছে প্রাণীদের গমন। দেখো এখানে লিখেই দিয়েছে প্রাণীদের সাড়া প্রদানের এক প্রকার, মানে একটি প্রকার, যার নাম হচ্ছে কি বলতো, গমন। ঠিক আছে, তো প্রাণীদের যে দ্বিপদ গমন সেটা তোমরা বলতেই পারো। ঠিক আছে, তো আমি বলবো না এই টপিকটাকে চুজ না করাই ভালো। তুমি কোনো ক্যাচি পার্টস বলতে পারবে না, হ্যাঁ তোমাকে এখানে কিছু পেশির নাম বলতে হবে। তো প্রাণীদের গমনটাকে তোমরা চুজ করো না আমার মনে হয়। হ্যাঁ তোমাকে এবার বলতে পারে, দেখো মানুষের যেটা দ্বিপদ গমন আমি বলছি সেটাকে চুজ করো না। হ্যাঁ, এখানে লেখা আছে সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবয়েড মুভমেন্ট, অ্যামিবার গমন, এটাকে তোমরা ব্যাখ্যা করতে পারো খুব সুন্দর। ছোট্ট একটা ক্লাসের মধ্যে ছোট্ট একটা, মানে ওই যতটুকু সময় দেবে তুমি এটাকে খুব ভালোভাবে মানে কি করতে পারো, ডেলিভার করতে পারবে, যে কিভাবে তার সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন করে, ঠিক আছে, সে কিভাবে সিউডোপোডিয়া বানায় এবং সে কিভাবে এগোয়, এটা তোমরা বলতে পারো। আমার মনে হয় এটা বেটার। ইউগ্লিনার মানে ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনার গমন তোমরা ভালোভাবে বলতে, মানে না অ্যাটেম্প্ট করাই ভালো। ঠিক আছে, পাখির উড্ডয়ন, মাছের সন্তরণ, মাছের সন্তরণ হয়তো মানছি তুমি বলতে পারো, মায়োটম পেশি বলবে, তার মানে রশ্মির কথা বলবে। আমার মনে হয় এটা না চুজ করাই ভালো। তাহলে এগুলোকে আমি কেটে দিচ্ছি, আমি আমার মত বলছি। ঠিক আছে, সিলিয়ার সাহায্যে প্যারামিশিয়ামের গমন তুমি বলতে যেও না। তুমি সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবয়েড মুভমেন্ট, এটা তুমি বলতে পারো, ভালো জায়গা। মানুষের দ্বিপদ গমন, ওই জায়গায় তুমি খুব ক্যাচি পার্টস বলে আসতে পারবে না, তাহলে এই পার্টটাকে তুমি বাদ দেবে। ঠিক আছে, আমি আবার চলে যাচ্ছি ওই জায়গায়। উদ্ভিদের চলন গমন তুমি বলতে পারো। এখানে কিন্তু তুমি যদি বলো, আমি তোমাকে বলবো যে তুমি ট্রপিক চলনটাকে বেটার ওয়েতে ডেলিভার করবে। ঠিক আছে, তোমার মানে তোমার টার্গেট হবে আমি ট্রপিক চলনটাকে ভালোভাবে ডেলিভার করব। যদি আমাকে উদ্ভিদ চলন চয়েসে রাখতেই হয়, বা তারা যদি আমাকে বলে দেয় যে তোমাকে উদ্ভিদ চলনই পড়াতে হবে, তুমি কিন্তু ফোটোট্রপিক চলনকে তুমি ভালোভাবে ডেসক্রাইব করবে এবং এখানে অক্সিনের রোলটা একটু ভালো করে বলবে। তাই এই পার্টটা ভালো করে দেখে যাবে, কিভাবে আলোর দিকে বেন্ডিং হয় এই পার্টটা একটু দেখে যাবে। ঠিক আছে, চলো এরপরে বড় সুন্দর পার্ট আছে যে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ক হরমোন। আমি প্রথমে বলি হরমোনকে জেনারেলাইজ করে দেবে। ঠিক আছে, প্রাণী বা উদ্ভিদ এই শব্দটাকে না ব্যবহার করে তোমরা হরমোনের গল্পটা দিয়ে স্টার্ট করবে, যে এটা আমাদের অঙ্গের সাথে অঙ্গকে কানেক্ট করে। ঠিক আছে, তো অঙ্গের সাথে অঙ্গকে কানেক্ট করার জন্য দু রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে রাসায়নিকভাবে আমরা অঙ্গের সাথে অঙ্গকে কানেক্ট করতে পারি, আরেকটা ভৌত সংযোগের মাধ্যমে, মানে সেখানে স্নায়ু থাকতে হবে, যে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে যদি আমাকে এই অঙ্গের সাথে ওই অঙ্গকে যদি কানেক্ট করতে হয়, কোনো কমিউনিকেট করতে হয়, তাহলে এই অঙ্গটার সাথে ওই অঙ্গটার মাঝখানে কি থাকবে, একটা একটা ভৌত একটা কানেকশন থাকবে। সেই ভৌত কানেকশনটার নাম হচ্ছে স্নায়ু। তাহলে তোমরা এটা বলবে এবং সাথে বিবর্তনটাও বলে দেবে, যে উদ্ভিদ মানে হরমোন, এটা কিন্তু যখন বিবর্তন মানে উদ্ভিদ বা প্রাণীরা সৃষ্টি হচ্ছিল, মানে জীবরা যখন সৃষ্টি হচ্ছিল, হরমোন কিন্তু আগে এসছে, এটা কেমিক্যাল কোঅর্ডিনেটর ছিল, কিন্তু খুব কাজটা খুব স্লো করতো। সেই কাজটা স্লো করাতে কি হতো, কিছু কিছু ভালোভাবে কোঅর্ডিনেশনটা হয়তো হতো না। তো তখন বিবর্তন ভাবলো যে এই কোঅর্ডিনেশনটাকে আরেকটু ফাস্ট করতে হবে, মানে সময়টাকে একটু কি করতে হবে, দ্রুত বানাতে হবে, যে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে খবর পৌঁছাতে যদি অনেক সময় লেগে যায়, অনেক কিছু ব্যাঘাত ঘটতে পারে। ইভলিউশন ভাবলো যে এই সময়টাকে কমাতে হবে, নিয়ে এলো আরেক ধরনের সিস্টেম, যার নাম হচ্ছে কি স্নায়ুতন্ত্র। আমার মনে হচ্ছে এই কথাগুলো বললে তোমার ইন্ট্রোডাকশনটা বেটার হবে, বাকি তো তোমরা ভেতরটা পড়াবেই। ঠিক আছে, তাহলে উদ্ভিদ হরমোনের তোমাকে যদি গল্প বলে, তুমি ভালো করে পড়াতে শুরু করো। আমি বলবো যে তুমি পড়াবে। দেখো ওদের কিন্তু বেশি সিলেবাসের মধ্যে নেই, অক্সিন আছে খুব সামান্য করে, জিব্রেলিন আছে এবং সাইটোকিনিন আছে। তো তোমরা অক্সিন চুজ করতেই পারো যে অক্সিন পড়াবো, কিন্তু অক্সিন পড়াতে গেলে তোমাকে কিছু প্রথমে ইনফরমেশন দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে। এটা মাথায় রাখবে যে তুমি অক্সিনের দুম করে কাজে ঢুকে যেতে পারবে না নিয়ম অনুযায়ী। তোমাকে অক্সিনে কিছু মানে স্ট্রাকচার বলতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে, যে কোথা থেকে খরিত হয়। ঠিক আছে, উদ্ভিদদের কোনো অন্তঃক্ষরা গ্রন্থি প্রপার থাকে না, এই সমস্ত জিনিসগুলো বলে স্টার্ট করতে হবে। জিব্রেলিনের ক্ষেত্রেও সেম, তুমি জিব্রেলিনের ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, যে এদের ডিসকভারিটা সম্পর্কে তুমি একটু বলতে পারো, মানে জিব্রেলে ফুজিকোরাই সে কী করছিল, রাইসের ফুলি সিডলিং ডিজিজ করছিল, মানে ব্যাকেনে ডিজিজ করছিল, যেটাতে কী ঘটনা ঘটছিল, এটাকে তুমি ইন্টারেস্টিং ওয়েতে ডেলিভার করতে পারো। অক্সিনেরও হিস্ট্রি আছে, কিন্তু ওদের সিলেবাসে অক্সিনের হিস্ট্রিটা সেভাবে নেই। মানে এফডাব্লিউ ওয়েন্টের গল্পটা, তার আগে অনেক দিন আগে থেকেই অক্সিনের গল্প শুরু হয়, মানে চার্লস ডারউইন এবং তার ছেলে ফ্রান্সিস ডারউইন থেকে অক্সিনের ডিসকভারি স্টার্ট হয়। তো তুমি অতটা গল্প ওদেরকে বলতে পারবে না, তবে জিব্রেলিনটা তুমি ডিসকভারিটা
প্রপার ওয়েতে বলতে পারবে। হ্যাঁ, সাইটোকিনিন, সাইটোকিনিনকেও তোমাকে যদি মানে তাদেরকে ভালো মানে তাদের সামনে তুমি যদি ভালো দেখাতে চাও তাহলে তোমাকে ফাংশনাল অ্যাসপেক্টে যেতে হবে। কিন্তু মনে হয় যে তুমি যখন প্রাথমিকভাবে কোনো জিনিস শুরু করছো তুমি চট করে ফাংশনাল অ্যাসপেক্টে যেতে পারবে না, তোমাকে একটু কি দিতে হবে, সামান্য তার গঠন, সে কোথা থেকে খরিত হয়, এই সমস্ত বলে যেয়ে পরে তুমি তার ফাংশনে ঢুকবে। তাহলে যদি কেউ কোন রকমভাবে হরমোনকে সিলেক্ট করে রাখো তাহলে এই আইডিয়াটা মাথায় করে রাখবে যে তোমাকে প্রাথমিকভাবে কিন্তু তাকে একটু ইনফরমেশন দিতে হবে যে তার গঠন কীরকম, মানে কেমিক্যালটা কি নেচারের, ঠিক আছে, কোথা থেকে খরিত হয়, আমি তো বলবো কিভাবে ট্রান্সপোর্ট হয়, উদ্ভিদ হরমোন তো সেই জাইলেম দ্বারা হয় না ফ্লোয়েম দ্বারা হয়, এই জিনিসগুলো সামান্য একটু আইডিয়া দেবে। এগুলো ইনফরমেশন হলেও ছেলেদেরকে বুঝতে সহায়তা করে, ঠিক আছে। তাহলে ভেবে নেবে যদি আমি এটাকে উদ্ভিদ হরমোনকে সিলেক্ট করি তাহলে আমার কিন্তু অ্যাপ্রোচটা এইরকমভাবেই যেতে হবে, বাধ্য তুমি সেখানে তুমি চট করে অক্সিনের তুমি ফটোট্রপিজম বা অক্সিনের তুমি ধরে নাও তুমি অগ্রস্ত প্রকটতায় ডুম করে ঢুকে যেতে পারবে না, আনটিল অ্যান্ড আনলেস তারা যদি তোমাকে ডিরেক্ট করেন, যে বললো যে তুমি অক্সিন পড়াও কিন্তু অক্সিনের তোমাকে একদম সোজাসুজি তুমি ফটোট্রপিজম পড়াও বা তুমি অক্সিনকে তুমি কি করো, তুমি অগ্রস্ত প্রকটতা সম্পর্কে বলো, এরকম বলতেই পারেন, ঠিক আছে, ভেঙে দিতেই পারেন, কারণ জিনিসগুলোতে অনেক জায়গা আছে, ছোট ছোট জায়গা আছে যেগুলোকে খুব ভালোভাবে পড়ানো যায়, ঠিক আছে, জিনিসটা ছোট হলেও খুব ভালোভাবে কনসেপচুয়ালি পড়ানো যায়। তারা যদি ডিরেক্ট করে দেন তাহলে তো তুমি এগুলো খুব সুন্দরভাবে বলতে পারবে। তাহলে যদি এরকম তারা ডিরেক্ট করে দেন তুমি দুটো আপাতত পড়ে যাবে, একটা হচ্ছে অক্সিনের ইলংগেশন, সেলকে কিভাবে সে কি করে ইলংগেট করে এনলার্জ করে, দু নাম্বার হচ্ছে অগ্রস্ত প্রকটতা মানে এপিক্যাল ডমিনেন্স, আর তিন নাম্বার হচ্ছে ফটোট্রপিজম। জিব্বারেলিনে তুমি কি কি পড়বে, জিব্বারেলিনে তুমি কিভাবে সে উদ্ভিদের মানে মানে ইন্টারনোড মানে পর্বমধ্য অঞ্চলের কীভাবে বৃদ্ধি ঘটায় এবং জীবের সুপ্ত অবস্থা কীভাবে মানে বীজের সুপ্ত অবস্থাকে কেমনভাবে ভঙ্গ করে, এটা কোন পড়বে। সাইটোকাইনিনে তোমরা শুধু কি করবে, বার্ধক্যকে কীভাবে প্রলম্বিত করে মানে রিচমন্ড ল্যাং ইফেক্ট মানে সেনেসেন্সকে কীভাবে সে ডিলে করে, এই জিনিসগুলো পড়বে, ঠিক আছে। ব্যাস আমি এগুলো ফাংশনাল অ্যাসপেক্ট বললাম, যদি তোমাকে বলতে পারে তুমি শুধু ওইটুকুন অংশ পড়িয়ে দাও, ঠিক আছে। দেখো আমরা সবাই এখন ভাবছি হয়তো যে তারা 9 বা 10-এর সিলেবাস থেকেই তোমাকে কিছু পড়াতে দেবেন, এমন ঘটনা নাও ঘটতে পারে, এটাতে আমরা কেউ জানি না যে তারা মানে যারা ইন্টারভিউয়ার তারা কি করবে, তারা এমন ঘটনা ঘটাতেই পারে যে তারা তোমাকে কি করলো, একটা অনার্সের টপিক কি বললো তুমি এটা পড়াতে শুরু করো, তাহলে রেডি হয়ে থাকো, ঠিক আছে। চলো নেক্সট ইয়েতে যাচ্ছি, যে দেখো এই দেখো অক্সিনের এগুলো ফাংশন, জিব্বারেলিনের ফাংশন এবং সাইটোকিনিনের ফাংশন বলা হয়েছে। হ্যাঁ, কৃত্রিম হরমোন কি এটা সম্বন্ধে একটু কনসেপ্ট নিয়ে যাবে, কারণ তারা যদি তোমাকে ভাইভা থেকে প্রশ্ন করেন তুমি যেন বলতে পারো কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন কি, যে ওই উদ্ভিদের শরীরে যে হরমোনটা পাওয়া যায় ঠিক সেম ওই রকম কাজ করে, মানে অ্যানালগাস, যে ওই রকম কাজ করে সে, ওই রকম একটা জিনিসকে যদি আমরা ল্যাবরেটরিতে বানাতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো, যে ওই হরমোনটা যা কাজ করে উদ্ভিদের ভেতরে যেটা আছে সেটা যা কাজ করে আমার ল্যাবরেটরিতে বানানো হরমোনটাও সেই একই রকমের কাজ করে, তাই ল্যাবরেটরি বানানো হরমোনটাকে আমি সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন বলবো, ঠিক আছে। একটা কনসেপ্ট তোমাদেরকে এখানে দিয়ে রাখি যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা নিয়ে অনেকে কনফিউজড, এটা কিন্তু প্রাকৃতিক হরমোনও এবং এই IAA কে আমরা সেম কপি করতে পেরেছি ল্যাবরেটরিতে, তাহলে এটা কৃত্রিম হরমোনও মানে কি কৃত্রিম বাবু সেম টু সেম ওয়েতে বানানো যায়, ঠিক আছে। এরকম অনেক কৃত্রিম অক্সিন আছে যাদের ফিনক্সি গ্রুপ থাকে, ঠিক আছে, কারো হয়তো বেনজিন গ্রুপ থাকে, এগুলোও কিন্তু মানে কি ফিনাইল গ্রুপ থাকে, ঠিক আছে, এরাও কিন্তু মানে ওই অক্সিনের মতন মানে ইন্ডোল গ্রুপওয়ালা অক্সিনগুলো যেমন কাজ করে এরাও কিন্তু সেম কাজ করে, তাই এদেরকেও আমরা কি বলবো, দে আর কি বলবো সিনথেটিক অক্সিনস, ঠিক আছে, তাদেরকে আমরা সিনথেটিক অক্সিন বলবো। এই কনসেপ্টটা শুধু দিয়ে রাখবে যে কাকে সিনথেটিক বলে আর কাকে ন্যাচারাল হরমোন বলে, যে উদ্ভিদ নিজে যেটা সংশ্লেষিত করছে নিজের শরীরে যেটাকে সিনথেসিস করছে সেটাকে আমরা বলবো মানে ন্যাচারাল হরমোন, আর যেটাকে আমরা কপি করছি বানাচ্ছি ল্যাবরেটরিতে সেম কপি নাও করতে পারি, ওই রকম কাজ করে এরকম কোনো একটা জিনিসকেও যদি বানিয়ে দিতে পারি তার মধ্যে অন্য গ্রুপ থাকুক আমরা কৃত্রিম হরমোন বলে চলবো, ঠিক আছে। দেখো এরপরে যেটা আছে প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক হরমোন সমন্বয়। দেখো প্রাণীরা কিভাবে সাড়া প্রদান করে সে সম্পর্কে সামান্য কিছু কথা লেখা আছে, হ্যাঁ, তো আমরা ওটাই পড়ব, যে হরমোন প্রাণী যে হরমোনগুলো রয়েছে বিভিন্ন অঙ্গের সাথে যন্ত্রের সাথে যে কমিউনিকেশন সিস্টেমটা কেমিক্যালি এস্টাবলিশড হয় সেটাই নামই হচ্ছে হরমোন। তো এদের হরমোনটা প্রাণীরা যেহেতু উন্নত জীব তাই এদের ক্ষেত্রে এই সিস্টেমটা একটু ডেভেলপড, উদ্ভিদের থেকে একটু বেশি ডেভেলপড, তো সেই জিনিসগুলো বলবে যে এখানে গ্রন্থি হয়েছে একটা নির্দিষ্ট একটা মানে জায়গা হয়েছে যার নাম
হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, সেখান থেকেই হরমোনগুলো নিঃসৃত হয় এবং হরমোনগুলোর কি আছে অ্যাকশনটা মানে কাজটা খুব স্পেসিফিক। উদ্ভিদ হরমোনের কাজ কিন্তু স্পেসিফিক নয়, যে অক্সিন হয়তো ধরে নাও যে সে পাতায় তৈরি হয়েছে, তাকে কাজ করতে হবে কাণ্ডের কোনো একটা জায়গায়, সে কাণ্ড অবধি গেল, ঠিক আছে, ধরে নাও সে কাণ্ড থেকে মিস করে হয়তো কাণ্ডের যে অংশে যাবার কথা ছিল তার থেকে সে নিচে নেমে গেল, তার কোনো ওই জায়গায় কাজ নেই, কিন্তু সে কোনো না কোনো কাজ করেই আসবে। এটা বলছে কিছু উদ্ভিদ হরমোনের স্পেসিফিসিটিটা খুব কম, ঠিক আছে, কিন্তু প্রাণীদের কিন্তু স্পেসিফিসিটিটা খুব বেশি। কোনো কারণে যদি টিএইচ হরমোন যদি পিটুইটারি থেকে ওর আসার কথা থাইরয়েড গ্রন্থি অবধিও, কোনো কারণে যদি অন্য কোনো জায়গায় চলে যায়, সিম্পলি সে কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ওই জায়গায়, কারণ ও থাইরয়েড গ্রন্থি ছাড়া আর অন্য কোনো জায়গায় কাজ করবে না। তাহলে প্রাণী হরমোন খুব স্পেসিফিক, এই জিনিসগুলো যেন তোমার কথাবার্তার মধ্যে ভেসে আসে, ঠিক আছে। এবারে দেখো, প্রাণী হরমোন তোমাকে দিতেই পারে, যে তোমাকে বললো হয়তো এমন যে অগ্রপিটুইটারি থেকে যে প্রাণী হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো সম্পর্কে তুমি একটা জেনারেল একটা তুমি পড়িয়ে যাও যে কী কী নিঃসৃত হয় এবং তারা কী কী কাজ করে, তুমি বলবে। তোমাকে এমনও বলতে পারে যে এন্ডোক্রাইন সিস্টেমটা ডিসক্রাইব করো, কীভাবে অন্তঃক্ষরা গ্রন্থি কী জিনিস, বহিঃক্ষরা গ্রন্থি কী জিনিস, সেই জায়গাটা ডিসক্রাইব করবে, ঠিক আছে। কেমনভাবে সিগনালিন হয়, তোমাকে এবার হয়তো ওনারা বললেন যে সিগনালিন কেমনভাবে হয়। সিগনালিন কথাটা মানে হচ্ছে যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়, ঠিক তো, একটা হরমোন উৎপত্তিস্থল থেকে কার্যস্থলে কেমনভাবে যায় তার উপর ভিত্তি করেই তো, মানে একটা রাসায়নিক পদার্থ উৎপত্তিস্থল থেকে কার্যস্থলে কিভাবে যাচ্ছে তার উপর ভিত্তি করেই আমরা অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা ভাগ করি। তো এই জিনিসগুলো তোমার কথাবার্তার মধ্যে যেন উঠে আসে, ঠিক আছে। উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন, আমি স্পেসিফিসিটির কথা বললাম। উদ্ভিদ হরমোনের মধ্যে সাইনার্জিজম দেখা যায়, মানে দুটো হরমোন মিলেমিশে একটা অন্য কাজ করতে পারে। অক্সিন একটা কাজ করে, সাইটোকাইনিন একটা অন্য কাজ করে, অক্সিন আর সাইটোকাইনিনকে মিশিয়ে দাও, দুজনে মিলে একটা অন্যই কাজ করে বেরিয়ে চলে গেল, যেটা দুজনের সাথেই হয়তো মিল নেই, মানে দুজনে একক একক যে কাজটা করে তার সেই দুজনের সাথেই হয়তো মিল নেই। এরকম ঘটনা উদ্ভিদদের দেখা যায়। বর্তমানে বলা হচ্ছে প্রাণী হরমোনও কিছু কিছু সাইনার্জিজমের কেস রিপোর্টেড, কিন্তু ওটাকে প্রপার সাইনার্জিজম বলে না। তো তুমি এই শব্দগুলোকে ব্যবহার করবে তোমার কথাবার্তার মধ্যে, ঠিক আছে। মানে এমন নয় যে 9 মানে সে তো একদম ছোট বাচ্চা নয়, ঠিক আছে, সে বড়, তাকে তুমি ওই বিএডের মতন করেই কোনো একটা জিনিস বলাবে এমন ঘটনা নাও ঘটতে পারে। তুমি 5, 6, 7, 8 ক্ষেত্রে, মানে 5টাকে বিএডের মধ্যে ধরে না, এদের ক্ষেত্রে ওইভাবে বলালে ব্যাপারটা ঠিক আছে। 9-এ একবার এরা হরমোন পড়ে এসছে, ক্লাস 8-এ ওদের হরমোনের কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই গেল তোমার হরমোনের ব্যাপার। হ্যাঁ, এটা তুমি চুজ করতে পারো, ঠিক আছে। এখানে তুমি গ্রন্থি বিশেষ করে চুজ করবে, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এটা তোমার ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর করে জানা হয়। এরপর তোমাকে যদি বলে দিলেন তারা যে কোনো একটা পার্টিকুলার হরমোনকে তুমি ডেসক্রাইব করো, তার কাজ, তার অধিক ক্ষরণের ফল, তার কম ক্ষরণের ফল, তাহলে তুমি ডেসক্রাইব করবে, ঠিক আছে। সেইভাবে ডেসক্রাইব করবে। এই যে দেখো জননগ্রন্থির যখন হরমোনসগুলো বলবে, তুমি বলবে যে এগুলো স্টেরয়েড হরমোন, ঠিক আছে, এইভাবে বলবে। তবে বলো না যে স্টেরয়েড হরমোনের রিসেপ্টারটা ভেতরে থাকে, এতটা লেভেলে যেও না, ঠিক আছে। যতটা ক্লাস 9-10-এ যতটা বলা হয় সেরকমভাবেই বলবে। হয়ে গেছে। তাহলে এই গেল আমার হরমোনের গল্প। আমি কিছু বেসিক কথা বললাম যেগুলো তোমাদেরকে বলা প্রয়োজন, ঠিক আছে। দেখো, এরপর আছে প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয় সিস্টেম, মানে যেটার নাম হচ্ছে কি স্নায়ুতন্ত্র। আমি তোমাদেরকে আগেই বললাম যে প্রাণীরা হচ্ছে উন্নত জীব, এদের মধ্যে কি করেছিল যে অঙ্গের সাথে অঙ্গের কানেকশনটা হরমোন দিয়ে বেশ চলছিল, সুন্দর চলছিল, কিন্তু ব্যাপারটা ছিল বড় স্লো ছিল প্রসেসটা। সেই প্রসেসটাকে ফাস্ট করার জন্য কাকে নিয়ে এলো, স্নায়ুতন্ত্রকে নিয়ে এলো, যাতে কি হলো যে একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গে যদি খবর পাঠাতে হয় সেই খবর পাঠানোটা বড় ফাস্ট হয়, ঠিক আছে। তো প্রাণীরা তো উন্নত, ঠিক আছে, উন্নত জীব, ঠিক আছে। তো সেজন্য কাকে নিয়ে ইন্ট্রোডিউস করা হলো প্রাণীদের ক্ষেত্রে, স্নায়ুতন্ত্রকে ইন্ট্রোডিউস করা হলো। তোমাকে বললো যে উদ্ভিদের মধ্যে কি তুমি কোথাও স্নায়ুতন্ত্র দেখেছো, বলবে না স্যার, উদ্ভিদের মধ্যেও স্নায়ুতন্ত্র সেভাবে দেখা যায় না, তবে কিছু কিছু ইনস্ট্যান্সেস আছে যেখানে স্নায়ুতন্ত্রের হালকা ট্রেস পাওয়া গেছে। তোমাকে যদি উদাহরণ দিতে বলে তুমি বলবে যে ক্ল্যামাইডোমোনাসের নিউরোমোটর অ্যাপারেটাস, ঠিক আছে। এটা একটা বলে দিচ্ছে যে এরপরে যদি উন্নতি হয় তাহলে স্নায়ুতন্ত্রের মতন একটা জিনিস আসতে পারে। ওই স্নায়ু মানে ক্ল্যামাইডোমোনাসের নিউরোমোটর অ্যাপারেটাস কী করে, এই ফ্ল্যাজেলার মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারে, বোঝা গেছে। এবং সে কি করতে, ওই অসমোলারিটি জলের মধ্যে সে মানে কি বলবো ঘনত্ব বুঝতে পারে, ওঠানামা করতে পারে, এই সমস্ত জিনিসগুলো করতে পারে। অসমোলারিটি নয়, হ্যাঁ, ভুল কথা বেরিয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখো, এই পুরো স্নায়ুতন্ত্রটা কিন্তু বড় সুন্দর, অনেক পড়ানোর জায়গা আছে, অনেকটা পড়ানোর জায়গা আছে, তোমার ইন্ট্রোডাকশনটা যেন খুব সুন্দর হয়, ঠিক আছে। দ্বিতীয় কথা, তুমি কি করবে, এই যে মানে স্নায়ু, মানে যদি তোমাকে গঠন বলতে বলে, এই যে স্নায়ুকোষ,
যেমন নিউরনের গল্প বলবে, নিউরোগ্লিয়া কী সেই সম্পর্কে তোমাকে একটা ইন্ট্রোডাকশন খুব সুন্দরভাবে দেওয়া যায়। প্রত্যেকটা পার্টকে, ছোট ছোট পার্টকে খণ্ড খণ্ড করে আলাদা করে রেডি করে রাখবে। স্নায়ুর যে প্রকারভেদ আলাদা করে ব্যাখ্যা করবে তুমি, যে কোনটা অটোনোমাস, ঠিক আছে, কোনটা, এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করবে। স্নায়ু সন্নিধি একদম ভালো করে মানে পড়ে যাবে, কোন জায়গায় তোমার নিউরো ট্রান্সমিটার লাগে, কখন লাগে না, এই সমস্ত জিনিসগুলো যেমন একটা কনসেপচুয়ালি হয় ব্যাপারটা, ব্যাপারটা যেন মানে পুরোটা যেন সেই গড়গড়িয়ে বলে গেলাম না হয়, যে কখন আমার মানে রিসেপ্টার মানে সরি নিউরো ট্রান্সমিটার লাগবে, কখন লাগবে না, কি কানেকশন হলে কি হবে, এই জিনিসগুলো কেমনভাবে কানেকশন হয়, ঠিক আছে, গ্রাহক কারক, এই যে দেখো এইখানে উদ্দীপনাটাকে গ্রাহক, রিসেপ্টার, এখানে কি আছে, এটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে, তারপর সেটা ইফেক্টারে আসবে, এইভাবে কি প্রতিবর্ত ক্রিয়াও অপারেট হয়, এইভাবে স্নায়ুতন্ত্রও কাজ করে, ঠিক আছে। সে একটা জিনিসকে নিয়ে যাবে, জিনিসকে নিয়ে সেটা মাথা অবধি নিয়ে যাবে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সেটা কোথায় আসবে, সেটা যেটা অ্যাফারেন্ট নার্ভ সেখানে আসবে, মাঝখানে রিলে নিউরনস আছে যারা কি করে অ্যাফারেন্ট আর ইফারেন্টকে কানেক্ট করে, এই জিনিসগুলো তোমরা একটু বলবে, ঠিক আছে, মানে এই জিনিসটাকে খুব সহজভাবে বলবে, কঠিনভাবে নয় কিন্তু, কারণ তুমি ইন্ট্রোডাকশন বলছো, মাথায় রাখতে হবে, খুব কঠিন ওয়েতে ব্যাখ্যা করো না, ঠিক আছে। পিএনএস কি, সিএনএস কি, এই জিনিসগুলো যেন তোমার কথার মধ্যে আসে। স্নায়ুতন্ত্রের প্রকারভেদও যদি পড়াতে দেয় না, এটাও খুব সুন্দরভাবে বলা যায়, মানে অ্যালং উইথ ইন্ট্রোডাকশন তুমি খুব সুন্দরভাবে আসল জায়গায় ঢুকতে পারবে, মানে 3-4 মিনিটের মধ্যেই তুমি সুন্দর একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে। আমার মনে হয় জায়গাটা খুব সুন্দর পড়ানোর জন্য। আমি প্রত্যেকটা জায়গাকে তোমাদেরকে বলছি যে একটু খণ্ড খণ্ড করে ভাগ করে নেবে, তোমাকে প্রতিবর্ত ক্রিয়া আলাদা করে ভাগ করে নেবে, এবং সেখানে বলবে হোয়াট ইজ প্রতিবর্ত ক্রিয়া, যে আমাদের যেটা ঐচ্ছিক পেশিগুলো আছে সেই ঐচ্ছিক পেশির অনৈচ্ছিক মুভমেন্টকে কি বলা হয়, প্রতিবর্ত ক্রিয়া। এটা ভেবে বলবে, দেখো একটু এগুলোকে গুছাতে হবে, নিজের মতন ভাষা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমার হাতটা আমি নাড়াতে পারি, নর্মালি নাড়াতে পারি, কিন্তু একটা মশা যদি দেখি বা একটা মশা আমাকে কামড়াচ্ছে, দুম করেই হাতটা চলে যায়, আমার পেশিটার কি হলো, ঐচ্ছিক পেশি কিন্তু অনৈচ্ছিক মুভমেন্ট হলো, আমি ইচ্ছা করিনি হয়তো। আমার চোখে যদি কেউ একটা তীব্র আলো ফেলে, চোখটা দুম করে নিজেই বন্ধ হয়ে যায়, আমি কিন্তু সেটা ইচ্ছা করে না, আমি মানে জেনে বুঝে বন্ধ করি না। তো এগুলোকেই তো প্রতিবর্ত ক্রিয়া বলে। তোমার ভাষার মধ্যে, তোমার কথা বলার মধ্যে যেন একটা বোঝানোর ভাব ফুটে ওঠে, ঠিক আছে, তো এইভাবে তুমি ব্যাখ্যা করবে, ঠিক আছে। আচ্ছা চলো, এবারে বলছে কি বলছে, প্রতিবর্ত ক্রিয়া কিভাবে, এই যে তোকে পরের পয়েন্টে দিয়েছে, আমি আগেই বলে ফেললাম, ঠিক আছে। প্রতিবর্ত ক্রিয়া প্রাত্যহিক জীবনে কেমনভাবে সাহায্য করে, এটা তোমার টপিক হবে না, তোমার প্রতিবর্ত ক্রিয়া টপিক হতে পারে, এবং প্রতিবর্ত ক্রিয়াকে কন্ট্রোল কে করে সেই জিনিসগুলো তুমি টেকনিক্যাল ওয়েতে বলবে, মানে আমি আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। তুমি খণ্ড খণ্ড করে পড়ে নেবে, প্রত্যেকটা জিনিস তোমাকে আলাদা আলাদা করে তারা ডেসক্রাইব করতে বলতে পারেন, ঠিক আছে। তুমি নিউরোগ্লিয়া বলছো যে ক ধরনের সেলস আছে, ঠিক আছে, তুমি সেখানে সোয়ান সেল বলবে, অ্যাস্ট্রোসাইট বলবে, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে বলবে এবং তাদের কাজগুলো বলবে, যেমন অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে, হ্যাঁ, সোয়ান কোষ কি করে, এই জিনিসগুলো যেন তোমার কথাবার্তার মধ্যে মানে ফুটে ওঠে, অলিগোডেন্ড্রোসাইট কি, কে সোয়ান সেলস কি, ঠিক আছে, এগুলো যেন তোমার কথাবার্তার মধ্যে ফুটে ওঠে, আমি বারবার বলছি, হ্যাঁ, এই জিনিসগুলো বলবে, ইনফরমেশন হোক কিন্তু কাজের জিনিস, এগুলো জায়গায় যেতে পারে। আচ্ছা, এরপরে আসছে যে মানুষের জ্ঞানেন্দ্রিয় চোখ। আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে জানো তো, কোনো জিনিসের গঠন ব্যাখ্যা করা, মাঝে মাঝে তুমি যদি প্রপার ওয়েতে ভালোভাবে যদি কোনো তুমি বাস্তব উদাহরণ দিয়ে কোনো জিনিসের গঠনকে ব্যাখ্যা করো না, তো কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা খুব ক্যাচি হয়ে পড়ে, ঠিক আছে, খুব সুন্দর লাগে শুনতে। যে গঠন, আমি অনেক ক্ষেত্রে বলবো যে না, গঠনটা তুমি চুজ করবে না, ওটা পড়ানো তোমার পক্ষে মানে বাজে জিনিস হবে, কিন্তু আমি বলবো কিছু কিছু গঠন খুব সুন্দরভাবে তোমাকে হেল্প করে। যেমন একটা আমি বলছি চোখের গঠন, এটা তুমি কিন্তু পড়াতে পারো, এবং ভালো করে উদাহরণ ভেবে ভেবে পড়াবে, মানে বাস্তব উদাহরণ, যে ঠিক আছে এই রকম ভেবে তুমি যদি চোখের গঠনকে পড়াও এবং তার কাজগুলোও সাথে সাথে বলে যাও, এই জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো জিনিস হয়, মানে ভালো ওয়েতে তুমি ডেলিভার করতে পারো। আচ্ছা, লাস্ট হচ্ছে এখানে এই পার্টে উপযোজন, এটা লাস্ট নয় আরও আছে। উপযোজন মানে অ্যাকোমোডেশন, যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি কী করি, চোখের যে দৃষ্টিটা আছে সেটাকে মানে আমরা কন্ট্রোল করি, সেটার নামই হচ্ছে উপযোজন। এটা সম্পর্কে বেশি বলতে যেও না, তোমাকে এখান থেকে প্রশ্ন করতে পারেন তারা, মানে এই জায়গাটা তোমরা তোমরা কি করবে, ওনাদেরকে প্রশ্ন করার জন্য ছেড়ে দিও, এই জায়গাটা চট করে পড়াতে যেও না, ঠিক আছে।
হ্যাঁ, তোমরা চোখের গঠন কিন্তু পড়াতে পারো চাইলে, আমি বলছি না যে এটাকেই ফার্স্ট চয়েস রাখো, কিন্তু চাইলে তোমরা পারো পড়াতে। আচ্ছা, প্রাণীর দ্বিপদ গমন আমি তোমাদেরকে বারণ করলাম যে এটাকে নিজে চুজ করবে না, ওনারা যদি পড়াতে বলেন তাহলে তুমি বাধ্য কোন কোন পেশি লাগে সে কথাগুলো বলবে। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে তুমি সিউডোপোডিয়া মানে অ্যামিবার্ড মুভমেন্ট এটা তুমি পড়াতে পারো। ঠিক আছে, আমি এরপরে আজকে 2 নাম্বারটা মানে আমি এটা বলে দিচ্ছি, কোষ এবং কোষ বিভাজন, এটা করে আমি শেষ করে দেবো আজকের ভিডিওটা। কোষ এবং কোষ বিভাজন এবং কোষ চক্র। তো কোষ তো আমরা আগেই পড়েছি, ঠিক আছে, কোষ আমাদের 8-এ আছে, কোষ আমাদের 9-এ আছে, আবার কোষের কিছুটা পার্ট আমাদের 10-এও আছে। তো এখানে ডিএনএ, ক্রোমোজোম এই সমস্ত জিনিসগুলো আছে, এগুলো তুমি ব্যাখ্যা করতে পারো। ডিএনএর গঠন ব্যাখ্যা করা সবাই অনেকেই করবে, তাহলে ডিএনএর গঠনটাকেও তুমি এমনভাবে ব্যাখ্যা করবে যে তাকে যদি ডিএনএটাকে একটা বোতলের মধ্যে পুরে দিই তাহলে বোতলটার মুখটা কতটা চওড়া হওয়া দরকার, এইরকম ওয়েতে যদি তুমি পড়াও জিনিসগুলো একটু ক্যাচি হবে, তুমি গঠনকেও খুব সুন্দরভাবে বলতে পারো। তার হেলিক্সটা কেমন, রাইজটা কীরকম, ঠিক আছে, কেমনভাবে আমি 360 ডিগ্রি ঘোরাচ্ছি, এই সমস্ত জিনিসগুলো বলবে। এইসব বলতে বলতে আবার এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ বলে ফেলো না, ঠিক আছে, এটা তোমার কনসার্ন নয়। তুমি অ্যাকচুয়ালি পড়াচ্ছ হয়তো বি ডিএনএ, কিন্তু এগুলো তুমি বলবে না মুখে, ঠিক আছে। তোমাকে যদি জিজ্ঞাসা করেন তুমি পার্টটা রেখে দেবে যে তুমি কোন ডিএনএটা পড়ালে। এটা তো এবার তোমার পার্টে চলে ক্লাস 9-এর ছেলে বা 10-এর ছেলে তো এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ জানে, তখন তুমি বলবে যে স্যার আমি বি ডিএনএটা পড়ালাম, এটাই নর্মালি বেশিরভাগ এই কনফার্মেশনটা পাওয়া যায়। তাহলে এ ডিএনএ কোথায় পাওয়া যায় বা এর সাইজ কী হয়, কোথায় পাওয়া যায় তোমাকে জিজ্ঞাসা করবে না। জেড ডিএনএ কী জিনিস, এগুলো তোমরা এই ডিটেলগুলো পড়ে যাবে, মানে তোমার এখান থেকে কোশ্চেনও হয়ে যাবে, ঠিক আছে। এবং এই জায়গায় তুমি খুব সুন্দর সুন্দর জিনিস বলতে পারো যে একটা ক্রোমোজোমে কতগুলো ডিএনএ থাকে নর্মালি, মানে একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে, মোনাড ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে। ক্রোমাটিন কি, হ্যাঁ, এই জিনিসগুলো এই জায়গাটা থেকে খুব সুন্দর করে পড়ানো যাবে। এই জায়গাটা কিন্তু ভালো জায়গা, এটা তোমার কি হতে পারে, চয়েস হতে পারে, মানে নিজে তুমি শখ করে এটা বলতে পারো যে স্যার আমি এই পার্টটা পড়াবো। যদিও খুব কমন পার্ট, অনেকেই এটা পড়াবে, তবুও তোমার কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেখানে তুমি পড়াতে পারবে। স্নায়ুতন্ত্রটাও চয়েস লেখা হলো না, কিন্তু ওখানেও চয়েস লিখবে, ঠিক আছে। দ্বিতীয় কথা, ক্রোমোজোমের প্রকারভেদ, না এই সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ তোমাকে পড়ানোর দরকার নেই, ঠিক আছে। ক্রোমোজোমের গঠন এটা তুমি ব্যাখ্যা করতে পারো, মানে নিউক্লিওজোম মডেল দিয়েই তুমি ব্যাখ্যা করবে, কিন্তু ওদেরকে হয়তো নিউক্লিওজোম টার্মটা একবার উচ্চারণ করবে এবং সাথে শুধুমাত্র এই 11 নিনোমিটারের ফাইবার কিভাবে তৈরি হয় সেই জিনিসটা বলে দেবে, যে হিস্টোন অক্টামার তৈরি হয়, এতগুলো হিস্টোন প্রোটিন আছে, H1টা বাদ থাকে, H1টা কী করে লিঙ্কার হিসেবে যোগ করে, লিঙ্কার বলাটাও হয়তো সেই জায়গায় একটু মানে তাদের লেভেলের থেকে একটু উঁচুই হয়ে যাবে, কিন্তু তবুও তুমি বলতে পারো, ঠিক আছে। তুমি এরপরে শুধু এইটাই বলবে যে এরপরে আরও প্যাঁচ খাই, প্যাঁচ খেতে খেতে মোটাটা 30 ন্যানোমিটার হয়, 100 ন্যানোমিটার হয়, 300 থেকে 400, 700, তারপরে যখন 1000 ন্যানোমিটারের হয়ে যায় তখন তাকে আমরা ক্রোমোজোম বলবো। হ্যাঁ, কারণ এখনও ওরা নিয়ম অনুযায়ী কোষ বিভাজন পড়েনি, তুমি তো ফার্স্ট ক্রোমোজোমের আইডিয়া দিচ্ছ, মানে সিলেবাস তাই বলছে, ঠিক আছে, এখনও ওরা কোষ বিভাজন পড়েনি, তাই তুমি বলতে পারো না যে এই যে পুরো কয়েলিংয়ের পার্টটা, পুরো কয়েলিংটা প্রফেজ থেকে মেটাফেজের মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে আর্লি প্রফেজ থেকে মেটাফেজের মধ্যে মিড মেটাফেজে কমপ্লিট হয়ে যায়। তুমি এই শব্দগুলো ব্যবহার করতে পারো, অবশ্যই করতে পারো, কারণ তারা তোমাকে এটা ভাবার প্রয়োজন নেই যে তারা সব সিলেবাসটা একদম নখদর্পণে নিয়ে বসে আছে। তারা হয়তো জানে যে ছেলে কোষ বিভাজন পড়ে নিয়েছে এবং তাদেরকেই তুমি বলছো, তারা কিন্তু স্টুডেন্ট নয়, বারবার এই কথাটা ভাববো যে সবসময় তুমি তাদেরকে স্টুডেন্ট ভাববে না, তারা মোটেও স্টুডেন্ট নয় তোমার, ঠিক আছে। তাদেরকে তুমি এই শব্দগুলো বলতে পারো বা তুমি এইভাবে বলতে পারো, আচ্ছা দেখো এরপরে তো কোষ বিভাজন পড়বো, তো তোমাদেরকে এই শব্দটা শুধু এখন মাথায় মানে একটা আমি লিখে দিলাম, তোমরা এটা শুধু মনে রাখো, ঠিক আছে, আমি যখন কোষ বিভাজন পড়বো এখানে আবার ফিরে আসবো, এইভাবে বলে পেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম তুমি ক্লাসে পড়ানোর সময় করতেই পারো, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, হ্যাঁ, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মানে অ্যাকচুয়ালি ডিএনএর উপাদানই পড়াবে তুমি, তো এটা পড়াতে পারো, কিন্তু আমার মনে এটা কিছু স্ট্রাকচারের গল্প আছে, তোমাকে প্রপারলি ডেসক্রাইব তুমি করতে পারবে না উইদাউট স্ট্রাকচার। মনে করো তুমি পিউরিন আঁকছো, পিউরিন রিং, পিরিমিডিন রিং আঁকতে হবে, ঠিক আছে, পিরিমিডিন রিং, পিউরিন রিং, তোমার ডিঅক্সিরাইবোজ সুগারকে আঁকতে হবে, তাই এটা আমি বলবো যে না, চুজ করো না। মানে এই টপিকটা ইন্টারেস্টিং হলেও তুমি আঁকতেই পারো, কিন্তু ক্লাস 10-এর ছেলেকে তুমি যদি একটা ডিঅক্সিরাইবোজ সুগারের একটা গঠন এঁকে দাও, তারা এখনও কিন্তু অর্গানিক কেমিস্ট্রি সেভাবে পড়েনি, তাই এই জায়গাটা আমার মতে ইন্টারেস্টিং হলেও না করাই ভালো, ঠিক আছে। তুমি ওই হিস্টোন মিস্টোন বলতে পারো অবশ্যই, ঠিক আছে। এবারে দেখো কোষ বিভাজন শুরু করবে, প্রথমে অ্যামাইটোসিস আছে, তারপরে মাইটোসিস আছে, তারপরে মিওসিস আছে। তো
কোষ বিভাজন বাবা বড় জিনিস, তুমি এটাকে শুরু করতেই পারো তোমার মতন করে, যে কোষ বিভাজনের শুধু তুমি যদি সেল সাইকেলটাকে ব্যাখ্যা করে দিয়ে চলে যাও, কোনটাকে, সেল সাইকেলকে ব্যাখ্যা করে দিয়ে চলে যেতে পারো, ঠিক আছে। কারণ কোষ বিভাজনে ঢুকতে তোমাকে ওরা দেবে না, তুমি ওই 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটেই তুমি কি কোষ বিভাজন পড়াবে। তুমি এমন একটা ঘটনা ঘটাতে পারো যে অ্যামাইটোসিসের সাথে মাইটোসিসের পার্থক্যটা তুমি ইন্ট্রোডাকশন হিসেবে সেট করলে, এবং সাথে বললে যে মিওসিস একদম অন্য কোষ বিভাজন, যে এই কোষ বিভাজনটা শুধুমাত্র কি হয়, যে ক্রোমোজোম নাম্বারকে কি রাখার জন্য, যে মানে যাতে বেড়ে না যায়, প্রত্যেকবার জনন হওয়ার পর ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে সেক্সুয়াল রিপ্রোডাকশনে, তো সেই পসিবিলিটিটা যেন না থাকে, সেই জিনিসটাকে মেনটেন করার জন্য, ক্রোমোজোম নাম্বারটাকে মেনটেন করার জন্য আরেকটা কোষ বিভাজনের মানে ইভলিউশন হয়েছে, আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে মিওসিস। মিওসিস কিন্তু সেভাবে সিলেবাসে নেই, ঠিক আছে, সিলেবাসে কিন্তু মাইটোসিসটা আছে। তাহলে মাইটোসিস এবং অ্যামাইটোসিসকে তুমি ব্যাখ্যা করবে বিবর্তন হিসেবে, ঠিক আছে। দেখো অ্যামাইটোসিস অনুন্নত জীবদের দেখা যেত, ঠিক আছে, সেখানে একটা কোষ থেকে যে অপত্য কোষগুলো তৈরি হতো, ঠিক আছে, সেই অপত্য কোষগুলোতে কি হয় না, সেই অপত্য কোষগুলো একদম মাতৃকোষের মতন সেম সেম হতো না, তখন বিভলিউশন ভাবলো যে আরেকটা ভালো রকমের বিভাজন বানানো দরকার, পারফেক্ট বিভাজন বানানো দরকার, যেখানে অপত্য কোষগুলো মাতৃকোষের মতনই যেন হয়। এবং এই কোষ বিভাজন যখন পড়াবে, তোমার সবার আগে তোমাকে কি পড়াতে হবে, যে কাকে মাতৃকোষ বলে, যে কোষ বিভাজনে অংশগ্রহণ করছে তাকে মাতৃকোষ, এবং বিভাজিত হওয়ার পর যে কোষগুলো উৎপন্ন হয় তাকে যেন অপত্য কোষ বলে। এটা দিয়ে তোমার শুরুতেই যেন এই কথাটা থাকে, নাহলে তুমি দুম করে মাতৃকোষ আমি যেমন এখন বললাম এটা যেন তোমার না হয়, ঠিক আছে। হ্যাঁ, এবং ক্যান্সার ম্যান্সার এসব বলতে যাবে না, একদম বলতে যাবে না, মানে এটা তোমার 5 মিনিটের জন্য তোমাকে এটা বিপদ রেখে আনবে ক্যান্সার, তুমি যদি বলতে যাও কোষ বিভাজন যখন প্লেন হারিয়ে যায়, এগুলো তুমি বলবে না। তাহলে মাইটোসিসকে তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারো, এবং মাইটোসিসের তুমি যেটা সেল সাইকেলটা মানে অ্যাটলিস্ট যদি ইন্টারফেজ এবং যেটা ডিভিশনাল ফেজ মাইটোটিক ফেজ, সেই জায়গাটাকে তুমি বিবরণ দিতে পারো। কিন্তু আমার তোমার মানে পড়ানোটাতে যেন এইটা হয় যে কোষ বিভাজন কেন হয়, ঠিক আছে, মাইটোসিস কোথায় হয়, এটা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সময় এই যে বিভাজনটা হয় তার নাম হচ্ছে মাইটোসিস। মিওসিস হয় না, মিওসিস যখন গ্যামেট তৈরি হয় শুধুমাত্র তখনই হয়, তাছাড়া আর মিওসিস আমাদের সেলে হয় না। মানে একটা যদি 3 বছরের শিশুতে যায়, তাকে আমি মিওসিস দেখতে পাবো না তার জীবনে, তাই সে 3 বছর থেকে 5 বছর অবধি হয়ে গেল, বড় হয়ে গেল, সে কিন্তু মিওসিস ঘটাবে না, তার মাইটোসিসই চলবে। মাইটোসিস আমাদের দেহকোষে হয়, এই শব্দগুলো যেন মানে আসে। এই মাইটোসিস কি আমাদের দেহের বৃদ্ধি, রিপেয়ার, কোথাও কেটে গেলে এই সমস্ত জিনিসগুলোর জন্য মাইটোসিস হয়, নতুন সেল তৈরি করা, মানে অ্যাপোপ্টোসিস যদি হয়, যে জিনিসগুলোর হয়, মানে সেল তো রিনিউ হয়, ঠিক আছে, পুরনো সেলের সেনেসেন্স হয়, নতুন সেল আসে সেখানে, তো তোমাকে অ্যাপোপ্টোসিস বলতে হবে না, ঠিক আছে, সেনেসেন্স কথাটা উচ্চারণ করার দরকার নেই। তাহলে মাইটোসিসের গুরুত্বটা তাদেরকে বোঝাবে, যে মাইটোসিস হচ্ছে আমাদের ডেলিকার বিভাজন, মানে আমরা ডেলি যেমন ভাত খাই সেরকম ডেলি ভাত খাই, সেরকম মাইটোসিসও আমাদের ডেলি হয়, মিওসিস আমাদের ডেলি হয় না, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময়ে তোমার সেক্সুয়াল ম্যাচিউরিটির অ্যাটেনমেন্ট হবে, আফটার অ্যাটেনমেন্ট অফ সেক্সুয়াল ম্যাচিউরিটি তোমার মিওসিস হওয়া শুরু হবে, তার আগে মিওসিস হবে না, এই জিনিসগুলো একটু বোঝাবে, ঠিক আছে। হ্যাঁ, এটাই ধারণা, এটাই তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, তারপর সাথে এখানে আরেকটা আমি কথা বলি, আউটপুট বলে একটা শব্দ ইউজ করবে, তাদেরকে বুঝিয়ে দেবে যে আউটপুট মানে হচ্ছে একটা মাতৃকোষের যদি অ্যামাইটোসিস হয় সেখান থেকে কতগুলো ডটার সেল তৈরি হয়, একটা মাতৃকোষের মাইটোসিস হলে কতগুলো ডটার সেল তৈরি হয়, একটা ইয়ের মানে যদি মিওসিস হয় মাতৃকোষের তাহলে কতগুলো ডটার সেল তৈরি হয়, দ্যাট ইজ কল্ড আউটপুট। এটাকে একটু জেনারেলি বলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো, জননের ধারণা। জননের ধারণায় তুমি কি বলবে, জনন কি জিনিস, সেটা হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। জীব হওয়ার জন্য তোমাকে কি দেখাতে হবে, জনন দেখাতে হবে, ঠিক আছে। তোমাকে চট করে হয়তো স্যার প্রশ্ন করবেন সব জীব জনন দেখাতে পারে, হ্যাঁ স্যার, এবিলিটি তো সব জীবেরই আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জীব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, মানে তার পোটেনশিয়ালিটিটা লস্ট হয়ে যায়, স্টেরাইল হয়ে যায়, ঠিক আছে, তাদেরকে আমরা ব্যতিক্রম হিসেবে বাদ দিয়ে রাখি। কিন্তু জীব মাত্রই সে নাকি জনন দেখাবে, এবং এই জননটা কিভাবে হয়, অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন, তিনটে সম্পর্কে ডিটেলড তুমি মানে ডিটেলড মানে আমরা বলছি ডিটেলড বলার তো জায়গা নেই তোমার জন্য, কথাবার্তার মধ্যে এই তিনটে জিনিসের পার্থক্যটা থাকে, যে কোনখানে মিওসিস হয়, কোনখানে মাইটোসিস হয়, কোষ বিভাজন সে পড়ে নিয়েছে নিয়মে, তাহলে এই জিনিসটা তোমার কথাবার্তার মধ্যে যেন ভেসে ওঠে। অঙ্গজ জনন তুমি বলবে যে এটা অনুন্নত জনন, কিন্তু কিছু অ্যাঞ্জিওস্পার্মস আছে, কিছু জিমনোস্পার্মস আছে, ঠিক আছে, তাদের কিন্তু অঙ্গজ জননটা তাদের ক্ষেত্রে জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যখন হর্টিকালচার প্র্যাকটিস করি, যখন আমরা হাইব্রিডাইজেশন প্র্যাকটিস করি,
ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সিডলেস ভ্যারাইটি যখন আনার চেষ্টা করি, অঙ্গ যোজনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। একটা অঙ্গর যখন নতুন অঙ্গ তৈরি করার গল্প থাকে, তখন মানে একটা অঙ্গ যখন নতুন একটা জীব তৈরি করতে পারে, তখন সেটাকে অঙ্গ যোজন বলি। ঠিক আছে, এখানে অনেকগুলো ব্যাপার আছে যে অঙ্গ যোজন কীভাবে হয়। এই যে দেখো এখানে লেখা আছে, দেখো এই যে তোমাদের দেখা আছে, দেখো দেখো কোন জায়গাটা আছে, এই যে চিত্রসহ অঙ্গ যোজনের পদ্ধতি ব্যাখ্যা করে, প্রত্যেকটার একটা করে উদাহরণ এখানে ওই কলম করা ব্যাপারগুলো রয়েছে। ঠিক আছে, জোড়া কলম, দাবা কলম, গুটি কলম, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং সাথে মাইক্রো প্রোপাগেশন, তোমাকে প্রশ্নও তো ধরতে পারে, তোমাকে সবসময় ডেমো রেডি করলাম এমন তো নয়, এটা থেকে তোমাকে প্রশ্নও ধরতে পারে। মাইক্রো প্রোপাগেশন মানে টিস্যু কালচারের একটু পার্টটা, ক্যালাসকাকে বলে। ঠিক আছে, কাইমেরা কি জিনিস, কোন হরমোন কি রেশিওতে তোমাকে এখানে সেখানে ইমপ্লাই করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্গজ জননটাকে বাদ দিয়ে চলে যেও না। তোমাকে যদি জনন পড়াতে বলেন, তুমি এই তিনটা জননের পার্থক্য বলেই তোমার সময় কেটে যাবে, তুমি কারোর মধ্যে ঢুকতে পারবে না। তোমার অ্যাপ্রোচটাও কিন্তু সেটাই টার্গেট হওয়া দরকার, যে আমি কারোর মধ্যে ঢুকবো না, আমি তিনটা জননকে শুধু বলে যাব আমার 15 মিনিটের পড়ায়, তিনটা জননের শুধু পার্থক্য বলে যাব। ঠিক আছে, এইভাবেই তোমাকে পড়ানো উচিত। এবার তোমাকে বলে দিলে যে তুমি যৌন জনন পড়ো, তুমি যৌন জননটা পড়াবে কীভাবে, যেটা উন্নত একটা পদ্ধতি, সব থেকে উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে ভেদ বা প্রকরণ আসার সম্ভাবনা আছে, যেটা অন্য আগে যে জনন পদ্ধতিগুলো ছিল সেগুলো একটাও দেখাতে পারতো না। কারণ যৌন জননের সময় কি ঘটে, মিওসিস ঘটে। এই মিওসিস যেখানেই ঘটবে, তাহলে মিওসিস ঘটলে কি হবে, ক্রসিং হওয়ার একটা চান্স আছে, হবে এটা কেউ দিব্যি দেয়নি। আমরা অনেকেই ভাবি যে মিওসিস হলেই নাকি ক্রসিং ওভার হয়, নাও হতে পারে। ঠিক আছে, এবং যেটা হয় সেটা তোমরা জানো, লিঙ্কেজ রিকম্বিনেশনে পড়েছো যে খুব রেয়ার হয় ক্রসিং ওভারে। ঠিক আছে, তো ক্রসিং ওভারের চান্স খুব কম। যদি ক্রসিং ওভার হয়, তোমার মধ্যে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকতে পারে, তবে সেই বৈশিষ্ট্যটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এই কথাগুলো যেন তোমার ভেসে ওঠে। ঠিক আছে, কথাবার্তা দাও, যৌনজনকে খুব সুন্দরভাবে পড়ানো যায়, শুধু ইন্ট্রোডাকশনটা, তারপরে কিন্তু একদম গন্ডগোলে পড়ে যাবে এটার যে ডিটেলিং আছে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটাকে যৌন জননের সাথে অযৌন জননের পার্থক্য খুব ভালো করে পড়ে যেও, এবং এই জননটাকে এইরকম ইন্ট্রোডাকশন ফেজেই তুমি কিন্তু শেষ করার চেষ্টা করবে। হ্যাঁ, তুমি টপিকের মধ্যে অবশ্যই ঢুকছো, কিন্তু তোমার এই যে ইভলিউশনটাকে তুমি বলতেই পারো। বাচ্চাদের সঙ্গে তুমি এটা কেন বলতে পারবে না, অবশ্যই বলতে পারবে ক্লাস 10-এর বাচ্চাদেরও, যে এটা একটা অনুন্নত, এটা মাঝারি, এটা আরও উন্নত, কিভাবে হয়েছে। এই জিনিসগুলো তুমি না বললে, গল্প না বললে তোমার কি হবে না, ছেলেরা তোমার একদম যদি বলো, তাহলে সেটা ছেলেরা হয়তো ভালোভাবে নাও নিতে পারে। তো এই জিনিসগুলো একটু ভালো করে বলার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা আমি চলে যাচ্ছি। আচ্ছা, মাইটোসিস মিওসিসের, আচ্ছা আমি কি একটা বলতে যাচ্ছিলাম, যৌনুক্রম, এটা সম্পর্কে তোমাকে বলতে পারে। তো যৌনুক্রম তুমি যদি বলো, তাহলে যৌনুক্রমটাকে মানে অল্টারনেশন অফ জেনারেশনকে যেন প্রপার ওয়েতে ডেসক্রাইব করো। হ্যাঁ, AOG লিখে দিলাম, প্রপার ওয়েতে অল্টারনেশন অফ জেনারেশন প্রপার ওয়েতে ডেসক্রাইব করো। এবং তুমি এক কাজ করবে, তখন ওই সাইকেলটা আঁকবে, যে গ্যামেটোফাইট থেকে গ্যামেট, সেখান থেকে জাইগোট, জাইগোট থেকে স্পোরোফাইট থেকে মিওস্পোর, মিওস্পোর থেকে গ্যামেটোফাইট, এইটা দিয়েই তুমি ব্যাখ্যা করবে যে এখানে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যাচ্ছে, এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ফেজ আছে, গ্যামেটোফাইট আর স্পোরোফাইট। ঠিক আছে, এই দুটো ফেজ কি হচ্ছে, পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে বলে একে কি বলবো, অল্টারনেশন অফ জেনারেশন। এবং সাথে সাথে দেখিয়ে দেবে যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, এই দুটো জিনিসের যদি কি হয়, সাইক্লিং হয়, এটাকে অল্টারনেশন অফ জেনারেশন বলে না। কারণ মিওসিস মানে যৌন জননে সিনগ্যামি হবেই হবে, এবং মিওসিসও হবেই হবে। তাহলে সিনগ্যামি এবং মিওসিস যদি হয়, তাহলে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ফেজ এমনিতেই আসবে। তুমি এখানে বলবে যে মানুষের তাহলে কি যৌনক্রম হয়, আমরা দেখবো যে মানুষের যৌনক্রম হবে না। মানুষের যে হ্যাপ্লয়েড ফেজটা, সেটা ভেরি মাচ রিডিউস। ঠিক আছে, একদম কম সময় এর জন্য থাকে, তাহলে ওটাকে একটা দশা বলে আমরা কোনো রকমই আখ্যা দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা হ্যাপ্লয়েড জিনিস ফেজ আসে, মানে হ্যাপ্লয়েড পার্ট আসে, কিন্তু ওটাকে দশা বলবো না, খুব কম সময়ের জন্য আসে, তাই ওর অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায় না। তোমাকে দিতেই পারে, তখন তুমি কিন্তু বড়দের মতনই পড়াবে। আমি বারবার বলছি, তোমাকে হয়তো পরে তুমি যদি খুব ভালো পড়িয়ে এসো, মানে কন্টেন্টটাকে প্রপারলি ডেলিভার করো, এবং পুঙ্খানুপুঙ্খ যদি ব্যাখ্যা করে দাও যে এটা এই এটা এই, ওরা কিন্তু তোমাকে হয়তো একবার হয়তো প্রশ্ন করবেন যে 9-এর ছেলে এটা বুঝতে পারবে। তো এটা তোমাকে বললেও ওরা কিন্তু তোমার নাম্বার কম দেবে না, এটুকু আমার বিশ্বাস। আমি আরও বলছি যে ভালো পড়ানোর কিন্তু কদর আছে, এবং তুমি মানে ঠিকঠাক জিনিস যদি বলে আসো, সেটার কদর আছে। তুমি সহজ করতে যে একদম সেই জলে গুলে খাওয়াতে যে ভুলভাল 5টা কথা বলে এলে, এটা কিন্তু ভুল জিনিস। ঠিক আছে, আমি যেমন সাঁতরার বইয়ে দেখেছি যে লেখা আছে আইসোগ্যামি, যৌন জননের আইসোগ্যামি পড়াচ্ছে। তো আইসোগ্যামিতে লেখা আছে যে
পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলনে একই রকম দেখতে পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলনটাকে নাকি আইসোগ্যামি বলে। বাবা, আইসোগ্যামির ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী এই ডিমার্কেশনটা হয়নি। এই পুরুষ এবং স্ত্রী একদম উগ্যামিতে যে হয়েছে, তার আগে এই গ্যামেটগুলোকে আমরা পুরুষ এবং স্ত্রী গ্যামেট বলে আখ্যাই দিতে পারি না, মানে সেক্সের ডিফারেন্সিয়েশনটা হয়নি, সেক্সের ডিফারেন্সিয়েশন উগ্যামিতে এসে হয়েছে, কিন্তু সাঁতরার বইয়ে লেখা আছে এবং অনেকেই বলেন যে এটা ঠিক লেখা আছে। ঠিক আছে, তো এইরকম কোনো কথা তাদের কাছে বলবে না। ঠিক আছে, তুমি ভুল বলবে না, তুমি তাকে ঠিক পথে চালনা করবে। ঠিক আছে, তোমার পড়ানোটা হয়তো তারা বুঝবে, হয়তো তোমাকে এমনি প্রশ্নও বলতে পারে যে তুমি এতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করলে এগুলো কি নাইনের ছেলে বুঝতে পারবে। তখন বলবে, হয়তো বিনয়ের সহিত বলবে যে স্যার আমার এটা আসলে এখন হয়ে গেছে, আমি আমি মানে বাংলাও করতে পারি, কিন্তু এখন স্যার আমার একটু হয়ে গেছে। ঠিক আছে, কিচ্ছু বলবে না তোমাকে, এটার জন্য কোনো নাম্বার কাটবে না তুমি যদি প্রপারলি ডেলিভার করো। আচ্ছা, তাহলে আমি এই যে অঙ্গজ বংশ, এই যে এইটাই বলছিলাম, অঙ্গজ বংশবিস্তার দেখে ওখানে গ্র্যাফটিং, কাটিং, গ্র্যাফটিং, মাইক্রো প্রোপাগেশন, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এটা একটু পড়ে যাবে। ঠিক আছে, কালচার মিডিয়ামে প্র্যাকটিস করা, টিস্যু কালচার করা, ঠিক আছে, এগুলো একটু পড়ে যাবে ভালো করে। আচ্ছা, তারপরে আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বড় গুরুত্বপূর্ণ, তোমাকে যেখান থেকে দিতে পারে যে কিভাবে তোমার ওই মানে দিনিশেক যে প্রক্রিয়াটা সেটা তুমি পড়াতে পারো। মাইক্রোস্পোরোজেনেসিস, ছোট্ট করে এই যে দেখো পরাগ রেণু, পরাগ মিলন মানে হচ্ছে পরাগ সংযোগ কেমনভাবে, এটা তুমি আলাদা করে পড়াতে যাবে না। ঠিক আছে, তো তুমি এখানে দিনশেকটাকে তুমি ভালো করে রেডি করবে, এবং তুমি তোমার জন্য ব্যাপারটা এমনভাবেই হয়, তোমার স্টার্টটা যেমন হয়, তোমাকে তো আর টানতে হবে না যে কীভাবে মাইক্রোস্পোরোজেনেসিস হলো, কীভাবে মেগাস্পোরোজেনেসিস হলো, মানে ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট হলো। ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টে তুমি ডেসক্রাইব করতে পারো, কিন্তু মাইক্রোস্পোরোজেনেসিসটা তোমাকে ডেসক্রাইব করার প্রয়োজন নেই। তোমাকে যদি বলে দিনিশেক পড়াও, তো তুমি সোজা কিন্তু ওই পোলেন টিউব থেকে শুরু করবে, মানে যে পোলেনের ভেতরে নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াসকে আমরা দুটো মেল গ্যামেট হিসেবে কনসিডার করি। সেই পোলেনটা পোলেন টিউব তৈরি করলো, তার যে দুটো স্তর, ইনটা বেরিয়ে এলো, ইনটায় পোলেন টিউব হলো, সে কার মধ্যে ঢুকলো, গর্ভমুণ্ড দিয়ে কার মধ্যে প্রবেশ করলো, মাইক্রোপাইল দিয়ে, বা অন্যান্য পথও হতে পারে, সাধারণত মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করে। এই জায়গাটায় আর বেশি ডাইলিউশনে যায় না, ইন্টেগুমেন্ট দিয়েও ঢুকতে পারে, চ্যালাজা দিয়ে ঢুকতে পারে না, তুমি জিনিস টপিক থেকে অন্য পথে চলে যাবে, তুমি সাধারণ কথাটা বলে বেরিয়ে যাবে। সাধারণত মাইক্রোপাইল দিয়ে ঢুকলো, মাইক্রোপাইল দিয়ে ঢুকে একটা এগের সাথে এবং দ্বিতীয়টা যে সেকেন্ডারি ফিউজের নিউক্লিয়াস তার সাথে ফিউজ করলো। ঠিক আছে, এবং তুমি ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্টটা অবশ্যই বলতে পারো যে কীভাবে হয়, এরকম চারটা 8টা নিউক্লিয়াস তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ, 8টা নিউক্লিয়াস তৈরি হয়, তাদের 4টা এক পোলে চলে যায় আর 4টা আরেক পোলে চলে যায়, তারপরে এদিক থেকেও একটা নিউক্লিয়াস আছে, ওপর থেকেও একটা নিউক্লিয়াস, মাঝে তারা মিলিত হয়ে যায়, এটার নাম হচ্ছে ডেফিনেটিভ নিউক্লিয়াস বা সেকেন্ডারি ফিউশন নিউক্লিয়াস। এটা অলরেডি 2n থাকে, এই জিনিসগুলো তোমাকে একটু বোঝাতে হবে। হ্যাঁ, তো জিনিসটা আমি বলবো যে এটা হট করে শুরু করতে হবে তোমাকে, মানে তুমি যদি চুজ করো, তোমার এটির ইন্ট্রোডাকশনটা খুব একটা ক্যাচি ইন্ট্রোডাকশন হবে না। হ্যাঁ, কন্টেন্ট অনেক থাকবে, কিন্তু ক্যাচি ইন্ট্রোডাকশন হবে না। তাই আমি বলবো যে দিনিশেকটাকে তোমরা পড়াতে পারো, কিন্তু ফার্স্ট চয়েসে রেখো না। হ্যাঁ, ফার্স্ট চয়েসে রেখো না। আচ্ছা চলো, বৃদ্ধি বিকাশ একদম না, এখান থেকে কিচ্ছু পড়ার দরকার নেই, কিচ্ছু পড়াবে না। ঠিক আছে, এখান থেকে কিচ্ছু পড়াবে না। আমি আজ এত দূর অবধি করলাম, এর পরের দিন আমি নেক্সট পার্টটা বললাম, আমি সবটাই একটু বলে দিলাম যে কী কী পড়তে হবে, মানে কেমনভাবে পড়াতে হবে, কী কী জিনিসগুলো তোমার কথাবার্তায় থাকা দরকার, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ চলো, থ্যাংক ইউ। এটা আমার মতন করে বললাম আমি। হ্যাঁ, অনেকের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, আমি আমার মতন করে তোমাদেরকে বললাম যে এইভাবে পড়াতে পারো। ওকে, থ্যাংক ইউ।